হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি প্রেম ঘোল, লেখনীতে নার্গিস সুলতানা রিপা। পর্ব সংখ্যা ৬২ থেকে ৬৫। সাদাত স্বাভাবিকভাবে হেঁটে উপরে চলে যায়। রুমে গিয়ে একজন সার্ভেন্টকে দিয়ে নওশিনকে ডাকার জন্য খবর পাঠায়। সাদাতের মাও নওশিনকে বিশ্রাম নেওয়ার জন্য উপরে পাঠিয়ে দেন। সার্ভেন্টের কথা শুনে, যদিও আগে থেকে উনি বলেছিলেন নওশিনকে উপরে যাওয়ার জন্য, প্রাপ্তি আর অরূপের জন্য যেতে পারছিল না নওশিন রুমে ঢুকে সাদাতকে দেখতে পেল না। ওয়াশরুমে পানির শব্দে বুঝতে পারল সাদাত ওয়াশরুমে আছে। সাদাত ওয়াশরুম থেকে এসে নওশিনকে ফ্রেশ হওয়ার জন্য পাঠিয়ে দেয়। সাদাত আর টিভি দেখছে আর নওশিন সাদাতের পাশে সোফায় বসে আছে। সাদাতের কাঁধে মাথা রেখে একটা ম্যাগাজিন পড়ছে। মাকে ফোন করে বলেছো? হ্যাঁ বলেছি। এক্সামের কতদিন বাকি? বেশি দিন না। হ্যাঁ, 1 মাসও নেই। আজ থেকে রেগুলার শুরু করতে হবে। কিন্তু 2 দিন কি পড়েছো ওই বাড়িতে সাদাত? খালি পড়া। আমি ভাবছি আমাদের বেবির কথা। স্যার টিভি থেকে চোখ সরে নওশিনের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, একটা সিরিয়াস কথা বলছি আমি। নওশিন সাদাতের কাঁধে আগের মতো মাথা দিয়ে থেকেই জবাব দিল, আম অলসো সিরিয়াস। ওকে, বাদ দিলাম সব। এখন যাও, পড়তে বসে যাও। তোমার তো আর রেগুলার পড়া মানে রাত 2টো পর্যন্ত পড়া, আর সকাল 5:30 থেকে শুরু করা। হেই যাও, একটু পড়ো। সাদাত নওশিনকে সোজা করে বসিয়ে দেয়। এখনই। এই যে টিভি বন্ধ করলাম, এখন বই সামনে নাও। আর আমি কফি আনছি। তুমি না। আমি কি সেটা এক্সপ্লেন করতে হবে না তোমায়? তুমি পড়ো। আর রুমে কেউ আসলে পড়ার টাইমে কারোর সাথে কথা বলতে হবে না। ওকে, মনে থাকে যেন। এমনকি অরূপেও না। আচ্ছা, মনে থাকবে। উফ। এই সাদাত শোনো। স্যার দরজার কাছে থেকে আবার ফিরে আসে। বলো, তুমি তখন রাগ করেছিলে কেন? কই, তোমার কি মনে হয় তুমি রাগ করবে আর আমি বুঝবো না? কেমন করে কারোর সাথে কথা না বলে উপরে চলে এলে যে? হেই, এই ব্যাপার। হ্যাঁ, তুমি তো রোজ সবার সাথে কথা বলো, চা খেয়ে উপরে আসছো। তাহলে আজ? আরে, ওই বাড়ি থেকে খেলাম তো। ওই বাড়ি থেকে চা বা কফি কিছু খেয়ে আসোনি তুমি। এখন বলো ব্যাপারটা কি? ঠিক ধরেছে। যদিও মনটা চা করছিল তখন, তবুও বাধ্য হয়ে উপরে আসতে হয়েছিল। সেটা তো জানতে চাইছি, কেন রেগে গেলে হঠাৎ করে? আমি শিওর আমার উপর রাগনি। তাহলে? সাদ নওশিনের হাতে হাত রেখে বলল, তোমাকে আমি আগেও বলেছি রিদিকে আমি নিতে পারি না। আর ওর পোশাকে তো আরোই না। যখন বাসায় ঢুকে দেখলাম সে জাপান থেকে এসে গেছে, তাই মাথাটা বিগড়ে গেছিল। তবুও বসতাম সবার সাথে, বাট ওর শর্ট স্কার্টটা দেখে আমার খুবই লজ্জা করছিল। আল্লাহ, আমি না এটাই ভাবছিলাম। ওরে আমার বউরে নওশিনের ঘাড় টেনে দিয়ে বলল। সাদা আবারও স্বাভাবিক হয়ে বলল, তুমি চিন্তা করো, এত বড় একটা মেয়ে। আর হৃদি তো এমনিতেই একটু মোটা টাইপ মেয়ে, পরেছে শর্ট স্কার্ট। আমাদের ইসলামে তো হাঁটুর ওপরে কাপড় প্রেফারই করে না, আর তার উপরে সে পরেছে হাঁটুরও ওপরে টাইট ফাইট জিনিস। কেমন করে বসেছিল? বাসায় কেউ ঢুকলে আগে ওর দিকে নজর পড়বে। আর ওপরে পাড়টা কেমন ছিল? নাউজুবিল্লাহ, মানুষ এতটা নির্লজ্জ হয়? আমার তো মনে হয় হৃদি ফিগার সাইজ 38 হবে। যে ফিট মাপের টপ পরেছে, শোলের কোথায় কয়টা ক্লিভেজ আছে সব বোঝা যায়। এমনকি সাদার কিছু বলার আগে নওশিনের দিকে চোখ পড়তে খেয়াল করে নওশিন নিজের ঠোঁট কামড়ে ধরে চোখ বেটে সাদাতের দিকে রাগি মোড়ে তাকিয়ে আছে। সাদাত নওশিনের দিকে তাকিয়ে বেশ বুঝতে পারে নওশিন কেন এমন করছে। সাদাত কিছু বলার আগে নওশিন সাদাতের হাত ইচ্ছে করে খামচে দিতে শুরু করে। খবিস, ইতর, কুত্তা, বিড়াল, সিক। তুই রিদিকে এত ভালো করে দেখিস কেন? ওর সাইড 38 হোক বা 32, তোর কি? তুই ওর সব দিকে নজর দিস কেন? বল কেন? সাদ নওশিনের কাণ্ড দেখে হাসতে শুরু করে। কুত্তা আবার হাসছে। সাদ নওশিনের 2 হাত নিচের হাঁটে আটকিয়ে নেয়। হাসতে হাসতে বলে, জান, ওর ফিগার সাইজ কোনো কিছু দেখার আমার কোনো ইচ্ছে নেই। ওই খোলামেলা মহিলা যেভাবে চলে, মেয়েরা ওকে দেখে আমার কোনো দোষ নেই। আর ইন্টারেস্টের কথা বলতে গেলে আমার এই ছোটো সাইজের সব
ইন্টারেস্ট আমার। নওশীন সাদাতের এমন কথাগুলোতে খেপে গেলেও শেষ কথাটাই সেটা শেষ হয়ে যায়, আর লাস্ট বাক্যে তো লজ্জায় শেষ পায়। নওশীন সাদাতকে এক ঘুষি দিতেই ধ্যাত যত সব বলে উঠে বই নিয়ে বসে যায়, আর সাদাত নওশীনের জন্য কফি আনতে চলে যায়। এভাবে সাদাত সারাদিন কাজ করার পর নওশীনের পড়াশোনার প্রতি নজর রাখে। লাস্ট সেমিস্টার তবে ভার্সিটিতে কোনো কাজ নেই, আর নওশীনের সব শিট আর নোটস তো আছেই। আর দুজনে এক বিষয়ের ছাত্র হওয়ায় সাদাতের সবকিছুই যেগুলো নওশীন পড়তে পারে। দেখতে দেখতে নওশীনের এক্সাম এগিয়ে এসেছে। এখন সাদাতকে দেখলে মনে হয় না সে নওশীনের বর। বাইরে কেউ দেখলে ভাববে কোনো প্রাইভেট মাস্টার তার ক্লাস 9-এর কোনো ছাত্রীকে জোর করে পড়াচ্ছে। আর শুধু পড়া না, জোর করে ভালো মন্দ খাওয়া তো খাওয়াচ্ছেই। রোজকার মতো আজও নওশীন রাত 1টার সময় টেবিলে বসে। সাদাতও ঘুমায়নি। যদিও নওশীন অনেকবার বসে ঘুমাতে, তবু সাদাত তার পাশে বসে। নওশীন আর কি করার, সেও পড়ছে। হঠাৎ কোনো কিছুর শব্দে দুজনের মনোযোগ ড্রয়িং রুমে যায়। সাদাত নওশীন দুজনের ড্রয়িং রুমে ছুটে যায়। না, তেমন কিছু নয়। এবার সেটাই তো বিড়াল আছে, তারাই একটা ফুলদানি ভেঙে ফেলেছে, তাই এমন শব্দ হয়েছে। সেদিনের মতো নওশীন সাদাত ঘুমিয়েছে। আজ নওশীনের প্রথম পরীক্ষা। দিনটা স্বাভাবিকভাবে কেটে যায়। সাদাত নওশীনকে ভার্সিটি থেকে ড্রপ করে বাসায় আনে। নওশীন ফ্রেশ হয়ে এসে সোফায় বসে আছে। সাদাতও ফ্রেশ হয়ে আসে। দুজনে মিলে চা খাওয়ার জন্য নিচে যায়। বিকেল প্রায় গড়িয়ে এসেছে। সবাই একসাথে বসে চায়ে চুমুক দিচ্ছে। এমন সময় হৃদিও অফিস থেকে এসে পড়ল। নওশীন সাদাতের পাশে বসে। যদিও সবাই আছে, তারপর সাদাত এক হাতে নওশীনের পেছন দিক রেখে জড়িয়ে রেখেছে। হৃদির বিষয়টা সহ্য হয়নি। সাদাত নওশীনের মিলটা ঠিক নিতে পারে না এই মেয়ে। নওশীন নিচের লম্বা মেনুটা সোফার ওপর বিছিয়ে রেখে চা খাচ্ছে। হৃদি এসে তাড়াহুড়ো করে নওশীনের পাশে বসে, আর তার সাথে সাথে নওশীনের চা রেখে চিৎকার করে, আউ! করবে নাই বা কেন? এত মোটি একটা মেয়ে বেলুনের উপরে ভাবে বসলে মাথা কি ঠিক থাকে নাকি? ও সরি, খেয়াল করেনি। সাদের মেজাজটা ছুটে যায়। মেয়েটা সবসময় নওশীনের সাথে এমন উল্টো কাজ করে। তবু মা বাবার সামনে তো হৃদিকে কিছু বলতে পারবে না সাদাত, তাই কোনো রকম ভাবে মনের রাগটা চেপে দিয়ে বলল, একটা কেয়ারফুল হতে শেখো। সাদাত নওশীনকে নিয়ে ওপরে চলে আসে। মাগরিবের নামাজ পড়ে নওশীন পড়তে বসেছে। সাদাত ল্যাপটপে কাজ করছে। নওশীনের ক্লান্তিটা একটু বেশি এসে গেছে, লাগাটাই স্বাভাবিক। পরীক্ষার জন্য যেভাবে খাটাখাটনি করছে সে, সাদাত নওশীনের চোখ মুখ দেখে বুঝে যায় নওশীনের কী অবস্থা। যেহেতু কাল পরীক্ষা নেই, তাই সাদাত নওশীনকে নিজের উড়ুতে মাথা রাখিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের কাজ করছে। এভাবে আস্তে আস্তে ব্যস্ততার মাঝে নওশীনের পরীক্ষাগুলো শেষ হয়ে যায়। এর মাঝে সাদাত একবার জন্য নওশীনকে তার বাবার বাড়ি যেতে দেয়নি। পরীক্ষা শেষ হয়েছে কালকে। অনেক দখল গেছে নওশীনের ওপর। রাতের বেলা খাওয়ার টেবিলে সাদাত নওশীন, মেয়র মায়ের তো পরীক্ষা শেষ, এবার তোরা দুজনের কোথাও ঘুরে আসো, মনটা ফ্রেশ হবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়, সাদাতের মা তাই বলল। সবাই একমত পোষণ করে এই বিষয়ে। আম্মের যেমন নতুন বয়সের সাথে, হ্যাঁ, এই কয়েক মাসে অরূপ রকে শুদ্ধ করে বলতে শিখেছে। হ্যাঁ বাবু, তুমি তো অবশ্যই যাবে। বড়রা সবাই খাওয়া শেষ করে চলে গেল। সাদাত নওশীন উপরে ওদের ভাবি তিনজন মিলে আড্ডা দিচ্ছে। অরূপ হাসি বসে তার মায়ের শাড়ির আঁচল নিয়ে পিছে পিছে খেলছে। সাদাত নওশীন কোথায় যাবে ঘুরতে সেটা নিয়ে আলোচনা হচ্ছে তিনজনের মধ্যে। নওশীন কখনো রাঙামাটি যায়নি, তাই স্যার ঠিক করেছে নওশীনকে সেখানে নিয়ে যাবে, তবে 5 দিন পর। কারণ 2 দিন পর অর্থাৎ 5ই জুন প্রাপ্তির জন্মদিন। যদিও বাড়িতে জন্মদিনে কোনো পার্টি করা হয় না, তবুও বন্ধু বান্ধবদের নিয়ে কিছুটা সময় আনন্দে কাটাতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হয়। আর এইবার তো নওশীন আসছে, তাই প্রাপ্তি নিজের জন্মদিন নিয়ে যেন একটু বেশি খুশিতে মেতে উঠেছে। প্রাপ্তিরও সব ফ্রেন্ডদের দাওয়াত দেওয়া হয়ে গেছে। প্রাপ্তির বায়না সারা বাড়ি ফুল আর বেলুন দিয়ে সাজাতে হয়েছে। মেয়েটা 18 বছরের হলেও স্বভাবে একদম বাচ্চা। এই জন্মদিনের অজুহাত ধরে নওশীনের রাফসার বাড়ির সবাইকে দাওয়াত
দেওয়া হয়েছে, তাই প্রাপ্তি এবার জন্মদিনে প্রতিবারের চেয়ে আয়োজনটা একটু বেশি বড় করে হয়েছে। এর জন্য বাড়ির সবাই নানাভাবে ব্যস্ত হয়ে উঠেছে। আম্মু আম্মু কলেজ থেকে এসে কাঁধে ব্যাগ ঝুলিয়ে রেখে প্রাপ্তি তার মাকে ডাকা শুরু করে। প্রাপ্তির মা মেয়ের হাঁকাহাঁকি থামাতে রান্নাঘর থেকে ড্রয়িং রুমে আসে। কি হয়েছে, এত চিল্লাচ্ছিস কেন? প্রাপ্তি সোফায় ব্যাগ রেখে দুপাও সোফায় তুলে বসে। কি হয়েছে বল? আব্বুকে কি বলেছে তুমি? এতক্ষণ প্রাপ্তির চেঁচামেচি নওশীন এসে হাজির হয়েছে। কি বললাম আমি? আমি আব্বুকে ফোন করেছিলাম। তাতে কি হয়েছে? তোর আব্বুকে কি বলেছি আমি? আমি কাল রাতে বললাম না আমি শপিংয়ে যাব। তোমাকে বলেছিলাম টাকা রাখতে। আব্বুর কাছে তুমি রাখোনি কেন? তোর কথাতে তো সব হবে না। এত এত নতুন জামা আছে, একদিনও পরিসনি, সেগুলোর কি হবে? আমি পরবো না সেগুলো, আমার নতুন জামা চাই। আবার প্রাপ্তির কথা একটু জোরে বলে ফেলেছে, রেগে গিয়ে বলেছে একটু। প্রাপ্তির মা মেয়ের এসব বায়না কম শোনে, আর প্রাপ্তির মাঝে মাঝে একদম রাগারাগি করাটাও তিনি মেনে নেয় না। আচ্ছা, স্বাভাবিকভাবে তিনি প্রাপ্তির জোরে কথা বলা মেনে নেয়নি। এগিয়ে যায় প্রাপ্তির দিকে, ধমক দিয়ে বলে, কি বললি তুমি? আবার বলো। মায়ের চোখ রাগানো দেখে ভয় পেয়ে প্রাপ্তি তবুও কাঁদো কাঁদো হয়ে বলল, একটা জামা কিনে দিলে কি হয়? কি হয় সেটা তোমার কাছ থেকে শিখতে হবে আমার? এত জোরে কথা বলো আমার সাথে? এত সাহস তোমার? তোমার আব্বু টাকা দিয়ে গেছে তোমার জন্য, আমি না বলে দিয়েছি তোমার আব্বুকে। আজকে তোমার টাকা দিব না শপিংয়ের জন্য, এটাই বলেছি। আর তুমি আমার কাছে জানতে চাইছো? নওশীন এতক্ষণ শুধু শুনছিল, কিন্তু প্রাপ্তির চোখে পানি দেখে বলল, কাকি কি হয়েছে? বাদ দাও না, আমি বুঝতে পারিনি। উঠাও, লাই দিয়ে আরো মাথায় উঠাও ওকে। প্রাপ্তি কান্না করতে করতে আবার বলল, লাগবে না কিছু আর। আমি সবাইকে না করবো যেন কালকে কেউ না আসে। আজ তো 4 জুন, কাল 5 তারিখ। শুধু শুধু গতকাল এত কষ্ট করে বাড়ি সাজানোর কোনো মানে হয়নি। কথাগুলো বলে প্রাপ্তি দৌড়ে উপরে নিজের রুমে চলে যায়। প্রাপ্তির মা রেগে গিয়ে মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে রেখে বলল, হ্যাঁ যাও, সব বায়না মানতে হবে এমন কথা নেই। দিন দিন বড় বেশি একরোখা স্বভাবের হয়ে গেছে। বাবার টাকা থাকলে শুধু উড়াতে হবে নাকি অন্য সব বড় লোকদের মতো? কেন, ইসলাম বললে তো একটা কথা আছে, সবকিছু সীমিত ব্যবহার করা উচিত। ওকে কি আমি বলেছি যে জামা পরেছো সেটাই পরবো? বলেছি কত জামা আছে সেগুলো পরোনি, সেগুলো পরো। তা না সে শপিংয়ে যাবে, এগুলোর তো জাকাত দিতে হবে নাকি? টাকা থাকলে উড়াতে হবে? প্রতিম মায়ের বকাবকি শুনে অরূপের মা দাদিও ড্রয়িং রুমে হাজির হয়। কি হয়েছে, তো বকাবকি করছিস কেন? ছোট মানুষে এমনটা একটু করবে? ভাবি তোমরাও নাও, ও যা চায় তাই দাও, আর তাতেও স্বভাব খারাপ হয়। বড় হচ্ছে তো দিন দিন, শ্বশুরবাড়ি যাবে আর এমন করবে, তখন? তখন আমার মা মানিকে সব দিবে, যা চাইবে তাই দিবে। মেইন ডোর দিয়ে বাসায় ঢুকছে আর কথাগুলো বলছে সাদাতের বাবা। বাসায় ঢুকে সোফায় বসে আবারও তিনি বলা শুরু করেন, আর ওর তো চার কোনো প্রশ্ন ওঠে না। আমরা পুরোপুরি বিশ্বাস আছে প্রাপ্তির মা মনিও আমার নিপা মনির মতো এত বড় বড় ব্যবসা একা সামাল দিতে পারবে, আর তার যা দরকার সেসব নিজেই করতে পারবে। কারো কাছে চাওয়ার কোনো প্রয়োজন হবে না। আল্লাহর রহমতে দোয়া করে আল্লাহকে সব জ্ঞান বুদ্ধি দান করেছেন, সবকিছু সঠিক ব্যবহার করতে পারে, আর সেও ভবিষ্যতে সেটাই করবে আমার বেশ। এখন চাও প্রাপ্তিমণিকে রেডি হতে বলো, আজকে আমি তাকে শপিংয়ে নিয়ে যাব। বড় মা তোমরা দুজনেও তৈরি হয়ে নাও। প্রাপ্তির মা আর কি বলবে, যেখানে তার ভাসুরে এত কিছু বলেছেন তার উপর তো আর কথা চলে না। ভাইজান, হ্যাঁ যাও, রেডি হতে বলো আমার প্রাপ্তি মাকে। আর ভাবার কিছু নেই, আমার প্রাপ্তিমণি বেস্টে ইন বেস্ট। আচ্ছা বলছি আপনাদের মেয়ে আপনারাই সামলান। প্রাপ্তিমা চলেছে প্রাপ্তিকে ডাকতে, বাবা আমরা যাচ্ছি তোমার সাথে। তাহলে কি বললাম আমি? আজকে আমার সব মেয়েদের আমি নিজে শপিং করে দেব। দর্শন মা তুমিও তৈরি হয়ে নাও, আর সাদাতকে ফোন করে বলো যেন বসুন্ধরাতে তাড়াতাড়ি চলে আসে অফিস থেকে। সেখান থেকে তোমাদের রাঙামাটি যাওয়ার জন্য শপিংটাও করে নিও তোমরা দুজনে। নরসিংহের শপিং করতে ভালো লাগে, তাই সেও ভীষণ খুশি। কয়েকটা মেয়ের কপালে শ্বশুরের সাথে শপিংয়ে যাওয়ার ভাগ্য হয়, সেটা নরসিংহ আরও বেশি অভিভূত করেছে। নরসিংহ রুমে গিয়ে রেডি হওয়ার আগে সাদাতকে ফোন করে, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছে আমার জান পাখি? কিছু করছে না। তবে তবে তুমি কি করছো? ম্যাডাম আমি কি করি এই সময়? ফিরতে কি রাত হবে তোমার? কেন বলো তো? বাবার সাথে শপিংয়ে যাবো আমি। আচ্ছা
এ ব্যাপার তাই তো বলি, আমার জান পাখির কথাগুলো আজ একটু বেশি খুশি মিশ্রিত কেন? তোমাকে না আমার বললাম সকালে শপিংয়ের কথা, তুমি বললে ভাবির সাথে গিয়ে নাকি শাড়ি কিনেছো রাঙামাটি যাওয়ার জন্য। কবে যাওয়ার আগের দিন? আমার সাথে যেতে ইচ্ছে করে না, তাই না সাদাত? আমি কবে বললাম তোমার সাথে ভালো লাগে না? তোমার সাথেই তো চাই। একদিন শুধু ভাবির সাথে গেলাম, আর তোমার তো প্ল্যানিংই ছিল না। শপিংয়ের যতগুলো শাড়ি আছে আল্লাহ, সেগুলোই তো টাকা দিতে পারছি না। হে আচ্ছা, কোথায় শপিংয়ে যাচ্ছ? বসুন্ধরাতে যাব মেবি। বাবা তোমাকে অফিস থেকে সেখানে আসতে বলেছে। ভাবির প্রাপ্তি যাচ্ছে, প্রাপ্তির জন্য যাওয়া হচ্ছে। ও বেচার কলেজ থেকে এসে শপিংয়ে যাওয়ার জন্য বায়না করেছে আর কাকাকে বকাবকি শুরু করেছে। তো বাবা এই টাইমে বাসায় এসে সব শুনে নিয়েছে। তাই এ ব্যাপারে দেখছো, আমার বোনটার জন্য সবাই আমার নতুন করে শপিং করা হয়ে যাচ্ছে। এটার জন্য আমার পুচকে বোনের একটা দারুণ গিফট পাওয়া উচিত। নওশিন হেসে বলল, ঠিক বলেছো। আচ্ছা ম্যাডাম, তো আপনি রেডি হয়ে নিন, আমি এসে যাব। তোমরা শপিং করতে থাকো। ওকে বাই। বাই জ্যাম। এদিকে প্রাপ্তি যেতে চাইছিল না এখনো শপিংয়ে। ওর মা বকাবকি করছিল, তার ওর মাই বুঝিয়ে শুনে আবার শপিংয়ের জন্য রেডি করে দিল। নওশিন, রাফসা, অরূপ, প্রাপ্তি সবাই রেডি। সবাই মিলে শপিংয়ে যাওয়ার মজাটাই আলাদা। দাদু ভাই, আব্বু কোথায়? তোমার আব্বু অফিসে দাদু, আমরা শপিংয়ে যাই। আব্বু শপিং করবে না? করবে, তুমি আর আমি আগে করে নি। তোমার আব্বু অফিস থেকে এসে করবে চাচ্চুর মতো। হ্যাঁ বাবা। রাফসা মা, আমার দাদুর দেখি ঠিকঠাক হয়ে গেছে। গাড়িতে উঠতে সবাই হেসে দেয়। ওহ দাদু, আমি বড় হয়ে গেছি তো। তাই নাকি? গাড়ি চলছে, সবার মুখে হাসি। নওশিনের শ্বশুর কাউকে ফোন করছে, কিন্তু ফোনটা ওই পাশ থেকে রিসিভ হলো না, তাই একটা SMS সেন্ড করে দিলেন। বড় বৌমা, হ্যাঁ বাবা, রিদিকেও SMS করে দিলাম আসার জন্য। ফোন রিসিভ করেনি, মেবি মিটিংয়ে আছে। আমরা সবাই যাচ্ছি, সেও না হয় আসুক। ঠিক আছে বাবা, কিন্তু প্রাপ্তি মনে খুশি তো এবার? যত ইচ্ছে শপিং করবে, ঠিক আছে? হ্যাঁ জেঠুমনি, খুব খুশি আমি। অনেকগুলো ধন্যবাদ তোমায়। নো নো মা, মা কি কখনো ছেলেকে ধন্যবাদ দেয় নাকি? ওহ তাহলে রিটার্ন নিয়ে নিলাম। হা হা হা। শপিংয়ে ব্যস্ত সবাই, ইতিমধ্যে রিডিও এসে গেছে। রাফসা, তুমি তো শুধু দেখে যাচ্ছ মা। বাবা, আমার পছন্দ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, একদম আমার নিবামার মতো দেখছি। মেয়েটাকে নিয়ে শপিংয়ে এলে বেচারে সব দেখতো, কিন্তু পছন্দ হতো না। বাবা আচ্ছা আচ্ছা, তুমি দেখে যাও। তোরা এদিকে থাকতো, আমি ওই দিকটাই আসি শাড়ির দোকানে। নওশিন, যাবি আমার সাথে? হ্যাঁ হ্যাঁ। নওশিনও তো তেমন কিছু কিনেনি। যাও, তোমার দুজনের শাড়ির শপে গিয়ে শাড়ি নিয়ে যাও। ওকে বাবা। ভাবে চলো। নওশিন আর রাফসা শাড়ি দোকান নিয়ে শাড়ি দেখছে। রিদি চাইলে তুমিও শাড়ি কিনতে পারো। ও আঙ্কেল, তুমি তো জানো আমি শাড়ি টাড়ি লাইক করি না। আই জাস্ট লাইক ওয়েস্টার্ন। ওকে, তুমি যা লাইক করো তাই না। প্রাপ্তি এর মধ্যে দুটো জামা কিনে নিয়েছে, এখন কসমেটিক কিনতে ব্যস্ত। আর সাদাদের বাবা অরূপকে নিয়ে বাসার বাকি সবার জন্য শপিং করছে। নওশিন একটা সবুজ রঙের গর্জিয়াস শাড়ি দেখছে, বেশ দেখতে শাড়িটা। ভাবি দেখো এই শাড়িটা, বাহ বেশ তো অনেক সুন্দর দেখতে। তোমার তো কিছুই পছন্দ হচ্ছে না, এটা তুমি পরে দেখো, খুব মানাবে তোমার। আসলে এটা খুব সুন্দর, কিন্তু এটাতে তুই পছন্দ করলি। ভাবি, এটা আমি তোমার জন্য দেখলাম, কাল তো ভালো লোক আসবে, তাই একটু গর্জিয়াস তো চলতেই পারো। তাছাড়া তোমার সাথে খুব যায় এই রংটা, যা ফর্সা তুমি, আর সুপার কিউট। নওশিনের রাফসার গাল টেনে বলল নওশিন। নওশিন, ওকে যাও, আগে পরে তো আসো। নওশিন রাফসাকে ঠেলে দিয়ে ট্রায়াল রুমে ঢুকিয়ে দিল। এবার নওশিন নিজের জন্য শাড়ি দেখছে। রাফসা নওশিনের পছন্দ করা শাড়িটা পরে নিজেকে দেখছে, বেশ মানিয়েছে। রাফসা এমনিতে গুলুমুলু, মানে চিকন না, আরে কি একটু মোটা, যেমনটা বাচ্চা কাচ্চা হলে মেয়েরা হয় আর কি, স্বাভাবিক মোটা। তার উপরে ডাক্তার মানুষ তো শারীরিক সবসময় ফিট তার। আর রাফসা অনেক ফর্সা, সবুজ রঙের জমকালো শাড়িটা রাফসার রূপ যেন ধরে খাচ্ছে। তবে বেচারির যে বাচ্চা আছে সেটা এমনিতে কম বোঝা যায়, আর এই শাড়িটাতে তো একদমই বোঝা যাচ্ছে না। আর রাফসা নওশিনকে দেখানোর জন্য ট্রায়াল রুমের বাইরে বের হয়। শাড়ির দোকানের
দিকে যাচ্ছে রাফসা, কিন্তু যেতে পারল না। তার আগে পেছন থেকে কেউ একজন এসে মুখ চেপে ধরে ট্রায়াল রুমের পেছনের দিকে নিয়ে যায়, যেদিকে মানুষ যায় না বললে চলে। রাফসার তো ভয়ে জীবন যাচ্ছে অবস্থা, মুখ দিয়ে আওয়াজ করতে পারছে না, আর লোকটাকে দেখতে পাচ্ছে না পেছন দিক থেকে। পেছনে থাকা লোকটা রাফসার ট্রায়াল রুমের পেছনে নিয়ে আসে, নিচে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দিয়ে রাফসাকে নিজের বুকের সাথে নিয়ে দাঁড়ায়। তবে এখনো রাফসার মুখ ছাড়েনি। লোকটার বুকের সাথে রাফসার পিঠ লেগে আছে, তাই রাফসা আরো বেশি অস্বস্তি হয়েছে। সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়াতে চাইছে রাফসা, চোখ দিয়ে পানি বের হওয়ার উপক্রম পায়। এমন সময় রাফসা স্থির হয়ে যায়। হঠাৎ স্পর্শটা খুব ভালো করে খেয়াল করছে রাফসা। খুব বেশি সময় লাগলো না, রাফসা বুঝতে পারলো এটা কি, আর চিনবে নাই বা কেন। এ যে সারা জীবনের সবচেয়ে চেনা মানুষের স্পর্শ, এর স্পর্শে যেন সব সুখ লুকিয়ে আছে। তবে এখন খুব রাগ হচ্ছে রাফসা। এমন করে কেউ হঠাৎ করে শপিং মল পেছন থেকে মুখ চেপে ধরলে যে কেউই তো ভয় পাবে। রাফসা বুঝতে বুঝতে পেছনে থাকা মানুষরা আবেগের বশে রাফসার মুখ থেকে হাত সেরে নিয়েছে। ব্লাউজের ফাঁকে যেটুকু উন্মুক্ত পিঠ দেখা যাওয়ার কথা, সেটুকু তো হিজাবের পেছে ঢাকা, তাই নেশাতুর হয়ে হিজাবটা সরিয়ে সে ফর্সা পিঠে মুখ ডুবায়। রাস্তা ভেবেছে এবার ছাড়াতে পারবে নিজেকে, কিন্তু না, মানুষটা যে নিজের দুহাতে রাস্তার পেটের উপর রেখে উন্মুক্ত পিঠের উষ্ণতা দিতে ব্যস্ত হয়ে পড়েছে। ইস, শপিং মলে কেউ যদি এসে যায়। ভালো লাগছে রাফসার এমন চিরচেনা আবেশ তো যে কোনো নারী ভালো লাগে। তবু নিজেকে সংযত করে নিয়ে বলল, ছাড়ো। পাগল হয়ে গেছো তুমি? কোথায় কি করছো? পিঠ থেকে মুখ সরে রাফসাররা কাঁধে থুতনি রেখে সাদাদের বড় ভাই জানায়, আমি জানি তো, বাট আমার রূপসীটাকে এই বেশি দেখে কন্ট্রোল হারা হয়ে গেছিলাম। ইস, ছাড়ো তো। কি এমন বেশ? জাস্ট শাড়িটা পরেছি নতুন, এই শাড়িটা পরে প্লিজ শপিং মলে আর ঘুরো না, বাসা থেকে যেটা পরে এসেছো সেটাই পরো। সাদ, প্লিজ সরো, যে কেউ এসে যাবে। আর তোমার ছেলে কিন্তু অনেকক্ষণ হলো আমায় দেখছে না, পরে কান্নাকাটি শুরু করবে। একটু কান্না করুক না, বাসাতে ছেলের জন্যই পায় না তোমায়, আর কান্না করবে বা না বাবা। নওশিন ওরা আসছে সামনে নেমে, বাট তুমি এই শাড়িটা চেঞ্জ করে নাও। এই শাড়িটা কি করলো? আর তুমি হঠাৎ করে কোথা থেকে এসে এভাবে মুখ চেপে ধরলো? আমি ভয় পেয়ে গেছিলাম। হেই, চিনতে পারো না? হ্যাঁ পেরেছি, কিন্তু কিছু সময় পর। তুমি তো শপিং মলে ছিলে না, অফিস থেকে এসে এভাবে এখানে নিয়ে আসবে আমি কি জানি নাকি? তাই একটু সময় লেগেছে। আচ্ছা হ্যাঁ, এখন শরৎ ঢং করতে আসছে শপিং মলে। রাস্তাকে নিজেদেরকে ঘুরে দাঁড় করে সাদ কাঁধের পেছনে দু হাতে বেঁধে রাফসার মুখের কাছে মুখ এনে বলে, আমি না কন্ট্রোল করতে পারবো না, প্লিজ এই শাড়িটা চেঞ্জ করে নাও। মানে তুমি? আমি তো এটা কাল পরবো, আজকে তো বাড়িরটাই পরবো এখন। হ্যাঁ তাই ঠিক, বার এটা পরে এখানে হাঁটাহাঁটি করার দরকার নেই। নওশিনকে কালই দেখাও, কারণ শাড়ি দোকানে অনেকগুলো কাপড় দেখলাম, আর ট্রায়াল রুমের পাশে সবটাতে অনেক ছেলে দাঁড়িয়ে, নজর লেগে যাবে আমার রূপসীর উপর। সাদ, রিয়েলি এই শাড়িটাতে তোমাকে জাস্ট অ্যাটম বোম লাগছে। সাদ বুকে ঘুষি দিয়ে বলল, ইস, রিয়েলি বলছি গো, আমার তো আবারও বাসর করতে ইচ্ছে করছে। আচ্ছা বাই চান্স তুমি আমাকে পাগল ছেড়ার জন্য শাড়িটা নাওনি তো? দেখো ভালো হচ্ছে না কিন্তু, সরো তুমি। আর যাও, নিজের কিছু কেনার থাকলে কিনে নাও, আমার এখন অনেক কিছু কেনা বাকি আছে। ওয়েট, কিনবে তো? আমি এসেছি যেহেতু অনেক দিন পরে, তো তোমার সাথে শপিংয়ের তাল মিলাতে তোমার এমনিতেই তো তোমার কাজে শেষ হয় না। আজ বাকি শপিংটা না হয় আমার সাথে সেরে ফেলো, ওরা ওদের মতো শপিং করুক। সাদ, বাবার সাথে এসে এখন আবার তোমার সাথে আলাদা করে শপিং করব? আর রিদি, নওশিন, প্রাপ্তি ওরাও তো এসেছে, এখন ওদের থেকে আলাদা হয়ে শপিং করব? কেমন দেখায়? আজব, বয়স সাথে শপিং করবে, এতে কেমন দেখায় আবার কি? আর তাছাড়া আমার ছোট ভাই অলরেডি রওনা দিয়ে দিয়েছে, আর আমি নওশিনকে ফোন করে বলে দিচ্ছি তুমি আমার সাথে আছো, ব্যাস হয়ে গেল। ওহ তুমি না, বাট বাবা আর অরূপ তো তোমার কথা বলছিল আসার সময়, ওকে ছাড়ো, শপিং করবে, ভালো লাগবে না আমার। আচ্ছা আমি কি শপিং মল চেঞ্জ করছি নাকি? আমি জাস্ট আমাকে আলাদা করে নিয়ে যাচ্ছি, যেন নিজের পছন্দ মতো শপিং করে দিতে পারি তোমায়।
কতদিন হলো আমার সাথে শপিংয়ে আসা হয় না তোমার, আর আমিও সময়ের অভাবে আমার মন মতো সাজাতে পারি না তোমার, আর ছেলেকে আর পরে আমার সাথে নিয়ে নিব। আগে তোমার শপিংটা কমপ্লিট করে নিই, তাহলে হবে তো? ধন্যবাদ সকলকে। ভুলটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আর আমি কিছুদিন অসুস্থ থাকায় রেগুলার পর্ব দিতে পারিনি। আর আমি যেহেতু একজন স্টুডেন্ট, তাই আমি রেগুলার পর্ব দিতে পারি না, তাও আমি নিজের সাধ্যমতো দেওয়ার চেষ্টা করি।